সৌরভ ভদ্র, বাড়ি বর্ধমানে, তবে হায়ার স্টাডিজের জন্য কলকাতায় এসে একটা নামী কলেজে অ্যাডমিশন নেয় সে। গ্রামে মা বাবার হঠাৎ মৃত্যুর পর নিজেকে সেই ডুবন্ত সাগরের মোহনা থেকে বার করে জীবনের বাকিটা পথ পাড়ি দেওয়ার জন্য একলা পথে বেরিয়ে পড়েও। পড়াশোনা শেষ হওয়ার পর সেক্টর 5-এর একটা আইটি সেক্টরে চাকরি হয় ওর, আর ফ্ল্যাট নেয় ঠিক অফিসের পাশে। মাইনে খারাপ না, তাই কাজের চাপটাও এখানে বেশি। মা বাবা চলে যাওয়ার পর গ্রামের বাড়িতে তার আর যাওয়া হয়নি। সকালে 9 to 5 অফিস, তারপর এক কামরার ফ্ল্যাটের সেই ঘর, ব্যাস এইটুকুই ওর জীবন। তবে গ্রামের এত বিষয় সম্পত্তি ফেলে রাখা তো ঠিক নয়। এই কথা ভেবে সৌরভ ঠিক করে যত তাড়াতাড়ি হোক গ্রামের বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিয়ে এইখানেই সেটেল হয়ে যাবে। একটা রবিবার দেখে ও বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। অফিসে দুদিনের ছুটি নিয়ে গ্রামের বিষয় সম্পত্তির একেবারে পাকা কথা সেরেই ও ঠিক করলো কলকাতায় ফিরবে। একলা ছেলে, পাছে এত জিনিসপত্র রেখে দিয়ে ওই বা লাভ কি? গ্রামে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে বাইরের দিকে চোখ ফেলতেই কিছুটা ছোটবেলার সেই দিনগুলো হারিয়ে যায়। সৌরভ মনে মনে ভাবতে থাকে, এই তো আমার বাল্যকালের সেই রাস্তা, কত খেলেছি এইখানে, আম চুরি করতে গিয়ে কত বকা খেয়েছি, স্কুলে মাস্টার মশাইয়ের হাতে কুঞ্চির মার, সে কি আর ভোলা যায়? স্মৃতিগুলো আবার যেন ঝকঝক করে উঠল। বাস থেকে নিজের গন্তব্যস্থানে নেমে পাড়ার সেই চেনা পথটা ধরে হাঁটতে থাকে ও। আজও একই রয়ে গেছে এই রাস্তাগুলো। সময় বদলেছে, তবুও আজও এখানে তেমন কিছুই বদলায়নি। মনে শৈশবের নানা ভাবনা নিয়ে পুরনো আমলের দুতলা বাড়িটার সামনে এসে দাঁড়ায় সৌরভ। ঘড়িতে তখন প্রায় 7টা বাজছে। বাড়ির মস্ত বড় লোহার গেটের তালাটা খুলে উঠোনে পা রাখতেই সৌরভের মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। মা আজ থাকলে হয়তো বাবু বাবু বলে ছুটে আসতো আমার কাছে। যাক, কি আর করা যাবে। মনের আবেগ দমিয়ে সৌরভ বাড়ির মুখ্য দরজার সামনে এসে পকেট থেকে একগোছা পুরনো চাবির থলি বার করে। তারপর পেল্লাই মস্ত কাঠের দরজাটা খোলে। হাতে থাকা টর্চটা জ্বালিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে ও। কিন্তু বাড়ির ভিতরটা ঢুকতেই সৌরভের বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সৌরভ আরো একবার আশেপাশে টর্চের আলো ফেলে ভালো করে দেখল। তবে এ কি আশ্চর্য, এতদিন ঘর বন্ধ আছে, তবু ঘরটা এত পরিষ্কার দেখতে লাগছে কেন? যেন আগের থেকে কেউ জানতো আমি আজ আসছি। মনের ভুল, তাই হবে হয়তো। মনের ভুল ভেবে সৌরভ দোতলায় নিজের পুরনো সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের দুপ্রান্তে দুটো মোমবাতি ধরিয়ে নিজের সাথে আনা কুর্তা পাজামাটা গলিয়ে নেয় সৌরভ। মাত্র একটা রাতের ব্যাপার। ব্রোকারকে বলা আছে কালকেরই সে পার্টি আনছে, সাইনটা করেই টাকাটা নিয়ে চলে যাবে ও। মনে এই চিন্তা নিয়ে নিজের পুরনো বিছানার সামনে গিয়ে দাঁড়ায় সৌরভ। তারপর এক লাফ মেরে বিছানায় উঠে পড়ে ও। ছোট থেকেই বিছানায় লাফ মেরে পড়ার বিষয়টা আজও ওর যায়নি। কিন্তু এ কি, আজ গোটা 5টা বছর হয়ে গেল 5 বছর থেকে বন্ধ থাকা ঘর, জানলাটিও খোলা হয়নি এই বছরে। তবে বিছানায় একটা কোণেও কোনো
ধুলোর ছিটে ফোটাটুকু নেই। মা বাবার শেষ কাজ সেরে যেমনটা রেখে গেছিলাম ঠিক তেমনটাই রয়ে গেছে। মনেরই ভুল হবে, এত লম্বা পথ পাড়ি দিয়ে আসার কারণে ক্লান্তির চোটে ভুলভাল দেখছি হয়তো। মনের সব ভাবনাকে বেমালুম উড়িয়ে দিয়ে ঘরের একটা জানলার পাল্লা খুলল সৌরভ। তৎক্ষণাৎ বাইরে থেকে একটা ফুরফুরে বাতাসের ঝাপটা ওর মুখে এসে লাগে। সৌরভ চোখ বন্ধ করে খানিকক্ষণ বসে রইল। তবে হঠাৎ ওর পেট থেকে একটা বিচ্ছিরি শব্দ হয়ে উঠল। সেই সকাল থেকে ওর কিছু খাওয়া হয়নি, কাজেই খিদেটা বড্ড জোরে লেগেছে। পরিশ্রমটাও তো আজ কম হয়নি। সৌরভ আর একটুও সময় নষ্ট না করে নিজের সাথে আনা মাখা সন্দেশ আর পাড়ার মোড়ের দোকান থেকে কিনে আনা কচুরি বের করে নেয়। জলের বোতলটা পাশে রেখে গরমাগরম কচুরিতে একটা কামড় দিতে যাবে, ঠিক এমন সময় একটা চেনা কণ্ঠস্বরে সৌরভ থ হয়ে যায়। বাবাই, এতদিন পর এসেছিস, এসে কিনা ওই সন্দেশ আর কচুরি খাবি? তোর জন্যে ভাত খাবার বাড়া আছে, এসে খেয়ে নে খোকা। সৌরভের হাত থেকে কচুরিটা নিচে পড়ে যায়। ভীষণ ভয়ে ওর চিন্তা শক্তি এক প্রকার শূন্য হয়ে পড়ে। ওর মনে চলতে থাকে, মা, হ্যাঁ হ্যাঁ, ও অবিকল মায়ের গলা। কিন্তু কিন্তু সৌরভ ধীরে ধীরে এবার নিজের মাথা তুলে তাকায়। কিন্তু না, কেউ নেই ওখানে। তবে কে বলল কথাটা? গলাটা অবিকল মায়ের গলার মতো। কিন্তু মা তো আর। সৌরভ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, মা, তুমি তুমি কোত্থেকে মা? তুমি কোথায়? সৌরভ শূন্যে প্রশ্ন ভাসিয়ে দিলেও তার জবাব কিছুই এলো না। তাহলে কেউ ভুল শুনল? বহু বছর পর এই গ্রামের বাড়িতে ফেরার জন্য শৈশবের সেই স্মৃতিগুলো কি ওর সাথে লুকোচুরি খেলছে? মনের ব্যাকুলতায় গলা শুকিয়ে আসছিল ওর। পাশে থাকা জলের বোতলটা থেকে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে নিয়ে বোতলটা পাশে রাখতেই ফের সেই একই কণ্ঠস্বর ওর কানে ভেসে এলো, নিচে আয়, তোর জন্য ভাত খাবার বাড়া আছে, খেয়ে নে খোকা। এইবার সৌরভ ভালো করে কণ্ঠস্বরটা শুনে, আর শুনতেই ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এ তো মা, আমায় খেতে ডাকছে। সৌরভ কিছুটা মনের সাহস জোগাড় করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই ওর চোখ দুটো দাঁড়িয়ে গেল। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সৌরভ সিঁড়ির মুখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে বলে উঠল, কি? ওটা কে? মা, আমি কি ঠিক দেখছি? মা, তুমি? সৌরভ আরো কিছুক্ষণ চুপচাপ দেখছিল মহিলাটির দিকে। তারপর ধীর পায়ে নিচে নেমে মহিলার পাশে গিয়ে দাঁড়াতেই মহিলা নীরব ঠান্ডা হাতখানি সৌরভের মাথায় রেখে শীতল কণ্ঠে বললেন, আজ এতদিন পর মায়ের কথা মনে পড়লো বাবা? মা, মা, মা গো, তুমি কই ছিলে মা? আমি তোমার ছাড়া একদম একা হয়ে গেছিলাম মা, একদম একা,
একদম একা মা। মা কাঁদে না বাবা, এতগুলো বছর তোর জন্য অপেক্ষায় ছিলাম। মাকে একবারও তো মনে পড়লো না তো? আর বাবা, তোকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। সৌরভ ছলো ছলো চোখে মায়ের স্নেহময়ী হাতে তুলে দেওয়া ভাত তৃপ্তি ভরে খাচ্ছিল। কি রে হতচ্ছাড়া? ঠিক এমন সময় আরো একটা ভারী কণ্ঠস্বরে চমকে উঠল। সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়েও দেখল বাবা। বাবা মোটা ফ্রেমের চশমাটা চোখে দিয়ে হাতে খবরের কাগজ ধরে ঠিক ওর পাশেই বসে আছে। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মাকেও ভুলে গেলি? জানিস, প্রত্যেক দিন প্রত্যেক রাত এই বাড়িতে কত গঙ্গা যমুনা বয়ে গেছে। উফ, কি এক কাণ্ড! সৌরভ দুজনের দিকে আশ্চর্য ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর অস্পষ্ট স্বরে বলে, কিন্তু কিন্তু তোমরা তো আর। বাবা হঠাৎ হো হো করে হেসে ওঠেন। তারপর বলেন, ওরে পাগল, আমরা থাকি আর নাই থাকি, তুই এখানে এলেই আমাদের তো পাশেই পাবি। এই কথাটা শুনেই সৌরভ হকচকিয়ে উঠে দেখে শিশির ভেজা কুয়াশার মাঝে সূর্যের প্রথম আলো এসে পড়েছে সৌরভের মুখে। সেই বহুকাল আগে শোনা পাখিগুলো ফের কিচিরমিচির করছে। সৌরভ খাটের উপরে বসে রাতের সেই দৃশ্যগুলোকে ভাবতে লাগলো। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম? সবটাই শুধু স্বপ্ন। এমন সময় পাশে থাকা সৌরভের ফোনটা বেজে ওঠে। সৌরভ ফোনটা হাতে তুলে দেখে ব্রোকার ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে কাল রাতের একটা কথা হঠাৎ ওর মাথায় আসে। ওরে পাগল, আমরা থাকি আর নাই থাকি, তুই এখানে এলেই আমাদের তো পাশেই পাবি। সৌরভ ফোনটা রিসিভ করে ব্রোকারকে জানায়, এই বাড়ি আমি কোনোদিনও বিক্রি করব না। এই বাড়িটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি।